কোনটা বেআইনি রায় কোনটা আইনি রায় সেটা নির্ধারণ করা মুখ্যমন্ত্রীকে। যে চোরেদের হয়ে বাটপারি করা, মুখ্যমন্ত্রী আছে বাটপারি করছেন, উনি হচ্ছেন চোরেদের রানী। একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার লজ্জা লাগে এরকম একজনকে বলতে হয় উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কে অধিকার দিয়েছে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাওয়ার? শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন, বিচার ব্যবস্থাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছে। আজকে মুখ্যমন্ত্রী যেটা করছেন, কালকে যদি কোনো মার্ডার কেসের আসামি করে, পরশু যদি কোনো সন্ত্রাসবাদী করে, তাহলে কি হবে? বিজেপি এখানে ভালো রেজাল্ট করবে উনি বুঝতে পারছেন। সেজন্য বিজেপির ভূত দেখছেন। দীর্ঘদিন তো লাল ছিল, তখন তো কেউ বলেনি ওটা লাল কেন আছে। গেরুয়া হচ্ছে হিন্দুদের রং, আর গেরুয়া বাদে অন্যটা মনে অন্যদের রং। উনি আবার সেই মুসলিম পলিটিক্স, সেই সংখ্যালঘু পলিটিক্স খেলার জন্য গেরুয়া রঙের বিরোধিতা করছেন। ওনার মানসিক বিকৃতি ঘটেছে। আমি কলকাতা শহরের মানসিক রোগ বিশেষজ্ঞদের বলবো একবার ওনাকে দেখার জন্য। তৃণমূল মানে চোর, মমতা ব্যানার্জির চোর, আজকে এটা প্রমাণিত হয়ে গেছে। দাদা, এই যে 2016 সালের যে এসএসসি পুরো প্যানেল বাতিল হলো, মুখ্যমন্ত্রী বলছেন পুরোটাই বেআইনি, হাইকোর্টের রায়কে মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি, কি বলবেন? দেখুন, এটাই আমাদের লজ্জা যে আমাদেরকে এটাও দেখতে হচ্ছে সংবিধানে যিনি শপথ নিয়েছেন সংবিধানকে রক্ষা করার জন্য, সেই মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় বলছেন যে যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রান। এটা মনে রাখতে হবে যে একজন সিঙ্গেল বেঞ্চের একটা রায় ছিল, সেই রায়ের এগেনস্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গেছিল। সুপ্রিম কোর্ট সেইটা হাইকোর্টে পাঠিয়েছিল, একটা নির্দিষ্ট বেঞ্চ তৈরি করার নির্দেশ দিয়েছিলেন, প্রধান বিচারপতির নির্দেশে নির্দিষ্ট বেঞ্চ তৈরি হয়েছিল, তারা রায় দিয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে কোনটা বেআইনি রায় কোনটা আইনি রায় সেটা নির্ধারণ করা মুখ্যমন্ত্রীকে কে অধিকার দিয়েছে কোনো রায়কে বেআইনি বলার? প্রসেস আছে, সুপ্রিম কোর্ট আছে, সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, 5 বিচারপতি সাংবিধানিক বেঞ্চ, আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সেটা ওনারা যেতে পারেন, ওনারা তো যাচ্ছেনও। আমি শুনেছি যে জনগণের টাকা, ট্যাক্সের টাকা খরচ করে রাজ্য সরকার নাকি এই চিটিংবাজদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে যাবেন। সেটা তো আলাদা কথা। কিন্তু উনি প্রকাশ্যে কী করে বলেন? দেখুন, বাংলায় একটা কথা হচ্ছে যে চোরেদের হয়ে বাটপারি করা। মুখ্যমন্ত্রী আছে বাটপারি করছেন, উনি হচ্ছেন চোরেদের রানী। চোরেদের রানীর কাজ কি? চোরেদের রানীর কাজ হচ্ছে চোরেদেরকে প্রোটেক্ট করা। আজকে চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে, টাকা দিয়ে চাকরি দেওয়া হয়েছে, এটা প্রমাণিত হয়ে গেছে। তারপরে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন। এটা একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার লজ্জা লাগে এরকম একজনকে বলতে হয় উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এই যে রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিমে গেছে এসএসসি, এটা কিভাবে দেখছেন? প্রথম তো হচ্ছে আমি বলবো যে এসএসসিকে কে অধিকার দিয়েছে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাওয়ার? যদি যাওয়ার হয়, যারা টাকা নিয়েছে তাদের যাক না, তারা গিয়ে কোর্টে যাক না। আর যখন যাচ্ছে তখন আমরা আশাবাদী সুপ্রিম কোর্টও এই রায়কেই বহাল রাখবে। তার কারণ এই রায়টা একদিনে হয়নি, দীর্ঘ শুনানি হয়েছে, এভিডেন্স জমা পড়েছে, তারপরে এই রায় এসছে। এবং সুপ্রিম কোর্ট একবার ঘুরে এসছে, তাদের আগে একবার সুপ্রিম কোর্ট গেছে, তারা তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই পাঠিয়েছে। তো আরেকটা যেটা বড় বিষয় যেটা বলার আছে, এই কিছুদিন আগে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি থেকে অবসর নেওয়ার পরে আমাদের দলে তিনি জয়েন করেছেন, এবং আমাদের দলে জয়েন করার পরে কল্যাণ ব্যানার্জি, যারা এই চোরেদের হয়ে ওকালতি করেছে, যে কল্যাণ ব্যানার্জি, সেই কল্যাণ ব্যানার্জি অত্যন্ত অসভ্য ভাষায় আক্রমণ করেছেন অভিজিৎ গাঙ্গুলিকে। তিনি এটা বলার চেষ্টা করেছিলেন উনি বিজেপির লোকই ছিলেন, বিজেপির লোক বলেই তিনি এরকম রায় দিয়েছেন। আজকে তো প্রমাণিত হয়ে গেল, ডিভিশন বেঞ্চ যাদের সম্পর্কে বলছেন, অর্থাৎ এটা তো আজকে প্রমাণিত হয়ে গেছে কোনো ব্যক্তি না, আসলে তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, এই যে আমাদের সিস্টেম, এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাটাকে ভেঙে দিতে যাচ্ছেন। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছেন, বিচার ব্যবস্থাকে সম্পর্কে, মানুষের সম্পর্কে ধারণা পাল্টে দেওয়ার চেষ্টা করছে। আজকে মুখ্যমন্ত্রী যেটা করছেন, কালকে যদি কোনো মার্ডার কেসের আসামি করে, পরশু যদি কোনো সন্ত্রাসবাদী করে, তাহলে কি হবে? মুখ্যমন্ত্রী তো করছেন, মুখ্যমন্ত্রী বলছেন সেই রায় পছন্দ হচ্ছে না বলে তিনি বলছেন যে এই রায়টা বেআইনি রায়। কালকে তো কোনো সন্ত্রাসবাদী বলতে পারে, তাহলে কি উনি সন্ত্রাসবাদী, মার্ডার যারা করে, রেপ যারা করে, তাদেরকে উৎসাহিত করছেন এই রায় না মানার জন্য? আউসগ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপি নেতাকর্মীরা সরকারি চাকরি খাচ্ছে এবং সরকারি যে স্কুলগুলি রয়েছে সেগুলি বন্ধ করার পরিকল্পনা করছে বিজেপি, কিভাবে দেখছেন? দেখুন, উনি বিজেপির ভূত দেখছেন, তার দেখাটাই স্বাভাবিক। তার কারণ যে আগামী যে লোকসভা নির্বাচন হতে চলেছে, এই লোকসভা নির্বাচনে বিজেপি এখানে ভালো রেজাল্ট করবে উনি বুঝতে পারছেন। সেজন্য বিজেপির ভূত দেখছেন। উনি অনেক উল্টোপাল্টা কথা বলছেন, আর সেই উল্টোপাল্টা কথা, সব কথার উত্তর দেওয়ারও কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। জনগণ সব দেখতে পাচ্ছে যে কে কী করছে। আচ্ছা, দূরদর্শনের
লোগোটা চেঞ্জ হয়েছে, সেই লোগো নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু কটাক্ষ করছেন, যেটা বিজেপিরই খবর দেখানো, বিজেপির প্রচার চালানোর জন্য। কিভাবে দেখছেন? দেখুন, আমি তো বুঝতে পারছি না মুখ্যমন্ত্রীর গেরুয়া রং সম্পর্কে আপত্তি কেন এত। দীর্ঘদিন তো লাল ছিল, তখন তো কেউ বলেনি ওটা লাল কেন আছে। কারণ এটা আমরা সবাই জানি যে সবার একটা নির্দিষ্ট সময়ের পরে নিজেদের ব্র্যান্ডিং চেঞ্জ করে, নিজেদের কালার চেঞ্জ করে, লোগো চেঞ্জ করে, তো স্বাভাবিক। তো যখন লাল ছিল তাহলে তো সিপিএমের, যদি লাল রঙটাকে সিপিএমের রং ধরতে হয়, তাহলে কি মুখ্যমন্ত্রী আমরা বলতে পারি যে যেহেতু লাল রং ছিল উনি সিপিএমের সাথে মিলে গেছেন, সেই জন্য তিনি লাল রঙের প্রতিবাদ করেননি, যেই গেরুয়া হয়েছে বিজেপির বিরোধিতা করতে হবে বলে? এইসব কোনো বিষয় না। বিষয় যেটা হচ্ছে গেরুয়া সম্পর্কে আসলে উনি যে বলেন না, যে গরুর দুধ দেয় তার লাত খাওয়া উচিত, উনি আইডেন্টিফাই করার চেষ্টা করছেন গেরুয়া হচ্ছে হিন্দুদের রং, আর গেরুয়া বাদে অন্যটা মনে অন্যদের রং। উনি আবার সেই মুসলিম পলিটিক্স, সেই সংখ্যালঘু পলিটিক্স খেলার জন্য গেরুয়া রঙের বিরোধিতা করছেন। আর গেরুয়াটা ভারতবর্ষের শাশ্বত রং, গেরুয়াটা হচ্ছে ত্যাগের রং। গেরুয়া সম্পর্কে উনার যতই আপত্তি করেন, পশ্চিমবঙ্গের মানুষ গেরুয়ার পক্ষেই আছে, প্রমাণিত করে দেবে। আচ্ছা, ভোটের মুখে তিনি বলছেন যে 10 লক্ষ চাকরি নিয়োগ রেডি রয়েছে চাকরি হারাতে, এবং যারা এখন অবধি চাকরি প্রার্থীরা ধর্ণা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছেন 10 লক্ষ চাকরি কিন্তু রেডি রয়েছে। কিভাবে দেখছেন? দেখুন, 2011 সাল থেকে উনি ক্ষমতায় আছেন। 10 লক্ষ চাকরি যদি আজকে রেডি থাকে, 11 সাল থেকে উনি কী করছিলেন? উনার মানসিক বিকৃতি ঘটেছে। আমি কলকাতা শহরের মানসিক রোগ বিশেষজ্ঞদের বলবো একবার উনাকে দেখার জন্য। এরপরে আরও অন্য কিছু উনি করে দিতে পারেন। 10 লক্ষ চাকরি যদি উনার হাতে থাকে এতদিন, তাহলে এদের চাকরিটা গেল কেন? তাহলে এই যে বলছে 19,000-এর চাকরি গেছে, 19,000-এর চাকরিকে দিয়ে দিন। উনি চাকরিটা হাতের মোয়া নাকি? গভর্নমেন্টের চাকরি হাতের মোয়া নাকি যে উনি 10 লক্ষ চাকরি দিয়ে দেবেন? এগুলো তো টোপ দিচ্ছেন। সেকেন্ড হচ্ছে, উনি একটা কথা বলছেন যে 19,000 যারা অবৈধভাবে পেয়েছে তাদের কি দোষ, তাদের কি পরিবার চলবে? তো আপনারা বলেননি কেন যে 19,000 লোক, 19,000 চাকরি প্রার্থী এরা জেনুইন, তাদের নামের লিস্ট দিয়ে দিতেন। 5,000 যারা জেনুইন না, যাদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাদের নামের লিস্ট দিয়ে দিতেন, তাহলে তো এই 19,000 চাকরি যেত না। উনারা দিতে পারেননি বলেই তো বিচারপতিকে বলতে বাধ্য হয়েছেন তাহলে পুরো প্যানেল আমি বাতিল করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, তৃণমূলের তরফ থেকে শোনা যাচ্ছে যে শোলে সিনেমার যিনি জেলার ছিলেন আসরানি, ওনাকে প্রচারে রাখবেন তৃণমূলের তরফ থেকে। এটা কি প্রভাব পড়তে পারে বাংলায়? কোনো প্রভাব পড়বে না, কোনো প্রভাব পড়বে না। কারণ তৃণমূল মানেই চোর, মমতা ব্যানার্জির চোর। আজকে এটা প্রমাণিত হয়ে গেছে। আপনি যতই বাইরে থেকে যাকেই আনুন, কারণ তৃণমূল নেতৃত্ব একসময় বলেছিল 294টা সিটে আমিই প্রার্থী। তৃণমূল নেতারাই তো বলেন যে তৃণমূল যারা করে তারা একজনের ছবি দেখে যেতে। তা আজকে আবার অন্যের নাম আনতে হচ্ছে কেন? মমতা ব্যানার্জির থেকে বড় কে নেতা আছে তৃণমূল কংগ্রেসে? আর উনি যখন মঞ্চ দাপিয়ে বেড়াচ্ছেন, তারপরে অন্য কাউটের আসলে কী প্রভাব পড়বে? আজকে এটা প্রমাণিত হয়েছে তৃণমূল মানেই চোর। আচ্ছা, সামনেই রয়েছে দ্বিতীয় দফা নির্বাচন, বালুরঘাট দ্বিতীয় 26 তারিখে 26 তারিখ রয়েছে, এবং সামনেই বালুরঘাট থেকে দার্জিলিং নির্বাচন রয়েছে। কি মনে হচ্ছে, দার্জিলিং এর মানুষজনের কিন্তু একটা দীর্ঘদিনের দাবি ছিল গোর্খাল্যান্ডের, কিন্তু এখনো সেই গোর্খাল্যান্ড হয়নি। ভোটের হাওয়া কোন দিকে যেতে পারে, কি মনে হচ্ছে? দেখুন, আমরা প্রথম দিন থেকেই যেটা বলে এসেছি, সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে যেটা বেস্ট পসিবল সেটা আমরা করব। আমরা এর আগেও বলেছি, এবারও বলছি। এবং এটা খুব স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকার আমাদের থাকলেও এখানে রাজ্য সরকারের একটা পার্ট থাকে। রাজ্য সরকারে যেহেতু আমরা নেই, সেই জন্য হয়তো সাংবিধানিকভাবে যেটা করার হয়তো এতদিন করা সম্ভব হয়নি। কিন্তু 2026-এ এখানে বিজেপি সরকারই আসছে, কেন্দ্রে বিজেপি সরকার থাকবে, রাজ্যে বিজেপি সরকার থাকবে। সাংবিধানিক ব্যবস্থার মধ্যে সবচেয়ে ভালো যে ব্যবস্থা হতে পারে সেই ব্যবস্থা দার্জিলিংয়ের ক্ষেত্রে হবে। আচ্ছা, আমরা দেখেছি গার্ডেন রিচ কাণ্ড দেখলাম কয়েকদিন আগে, আরও আমরা দেখতে পাচ্ছি যে শহর জুড়ে বেআইনি অনেক হচ্ছে, বেআইনিভাবে বাড়িঘর তৈরি হচ্ছে। কলকাতা পুরসভার তরফ থেকে কিন্তু আজ বলা হয়েছে যে এই বেআইনি যে নির্মাণ, সেই নির্মাণ নিয়ে নাগরিকদের সঙ্গে কথা বলবেন বা নাগরিকরা তার মতামত জানাতে পারে। কিভাবে দেখছেন এই যে নিয়ম বা এই? কোনোভাবেই দেখছি না। নাগরিকরা জানিয়ে, অভিযোগ জানিয়ে ফেড আপ হয়ে গেছে। কথা বলে এখন কি হবে? ফোন কল ইন মেয়র এইসব কিছু করবেন, আইপ্যাকের কাছে কিছু টাকা যাবে, কিছু হোর্ডিং পড়বে, এগুলোতে কিচ্ছু লাভ হবে না। কারণ জনগণ জানে যে এটা পৌরসভা, কর্পোরেশন, পুলিশ এরা মিলিতভাবে এটা করে। কোনো প্রমোটারের কোনো ক্ষমতা নেই যদি ওই 5 ফিট রাস্তার মধ্যে G+5 বিল্ডিং করার, যদি না কর্পোরেশন পুলিশ যদি তাদের সাথে থাকে।
আর 2 নম্বর কথা হচ্ছে এক একটা থানার আইসি ওসিরা তো তৃণমূলের দালাল হয়ে তাদের কমিশন এজেন্ট হিসেবে কাজ করে। যে এলাকায় যত বেআইনি প্রমোটিং হবে প্রমোটারদের কাছ থেকে টাকা কালেকশন তো এরা করে। তো কার ভরসা এরা করবে? জনগণের সাথে কথা বলে কি হবে? পুলিশ যদি রিয়াক্ট না করে, জনগণের সাথে কথা বলার কোনো দরকার নেই। এটা তো আর স্বর্গে হচ্ছে না যে কেউ দেখতে পাচ্ছে না, এটা তো মাটিতে হচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। সাধারণ মানুষ যেমন দেখতে পায়, পুলিশ দেখতে পায় না, কাউন্সিলররা দেখতে পায় না। আপনার বাড়িতে দেখুন, আপনার বাড়িতে আপনি 10,000 টাকার খাতা কিনে